32কে কাফেলা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। দুই উপদেষ্টা নিয়োগে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল। দোসর নয় বরং ছাত্র আন্দোলনের সক্রিয় থাকার দাবি নতুন উপদেষ্টার। ফ্যাসিস্টের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম। জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, নো, একটা ম্যাস কিলিং হয়েছে। এবং যদি জনতা বিজয়ী না হতো, সিপাহী এবং জনতা তারা যদি বিজয়ী না হতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, জেলে থাকতাম। বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে হরিলুট। পুরোদমে চালু হয়নি সেবা, বিকলের পথে চিকিৎসা সরঞ্জাম। বকেয়া পরিশোধের আশ্বাসে গাজীপুরের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার। 30 নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে 16 কোটি টাকা। ছাত্র হত্যা মামলায় বরগুনার এমপি শম্ভু নরসিংদীর সংসদ সদস্য সিরাজুল গ্রেফতার। বনানী থেকে গ্রেফতার যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ। এবং ট্রেনের আদলে প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুম সেজেছে কৃত্রিম বগিতে। রাজশাহীতে অভিনব এক উদ্যোগ, উচ্ছ্বসিত বাচ্চারা। আমরা ধাদাস টু মহাকাশ, মানে আমরা এই ধাদাস থেকে জার্নিটা শুরু করে একদম শেষ গন্তব্য মানে মহাকাশ পর্যন্ত যেতে পারছি। ট্রেনটা অনেক সুন্দর লাগছে, মানে আমরা আনন্দের সাথে ক্লাস করি। ট্রেনটা বানানোর পরে আমাদের স্কুলে আসলে প্রত্যেক দিন ভালো লাগে। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। ছাত্র জনতার পরামর্শ ছাড়াই উপদেষ্টা নিয়োগ এবং ফ্যাসিবাদের দোসরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেন সংগঠকরা। ফারুকী ও বশিরকে কিভাবে নিয়োগ দেওয়া হলো তা স্পষ্ট করার আহ্বানও জানান তারা। শিউলিরা রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কয়েক দফা বাড়িয়ে সরকারের আকার দাঁড়িয়েছে 24 জনে। তবে সর্বশেষ যুক্ত হওয়া দুই উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। ছাত্র জনতার বিপ্লবে অর্জিত অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের দালালদের যুক্ত করার অভিযোগ করেন ছাত্র সংগঠনরা। তাদের অভিযোগ, ছাত্র জনতার পরামর্শ ছাড়াই উপদেষ্টা নিয়োগ কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোসররা, দালালরা তারা এখন পর্যন্ত তারা বসে রয়েছে। বিপ্লবী ছাত্র জনতার সত্ত্বেও কোন মুজিববাদীর জায়গা হবে না, হবে না, হবে না। তারা বলছেন, ভারতের দালালি করা ব্যক্তিদের ডাক পাওয়া গণ অভ্যুত্থানের সাথে বেইমানি। উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনাও করেন আন্দোলনকারীরা। 72,000 নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে এই প্যানেল থেকে বাদ দেওয়া হোক। উত্তরবঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করা বন্ধ করুন এবং উত্তরবঙ্গ থেকে যোগ্য ব্যক্তি খুঁজে বের করুন। কারা এই ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ দিচ্ছে, কারা সাতারা, এটা আমার জনগণের কাছে প্রশ্ন। সমন্বয়কেরা বলেন, সর্বশেষ বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে। তাদের রক্তের উপর আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের সাথে যাদের দূরতম সম্পর্ক রয়েছে, গত 16 বছর ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গিয়েছে, তাদেরকে 24 পরবর্তী বাংলাদেশে আমরা কোন ফরম্যাটেই তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না। এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদের দালালির অভিযোগ অস্বীকার করেছেন নতুন দুই উপদেষ্টা। সচিবালয়ে প্রথম কর্মদিবস কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের একথা জানান নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে আসেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
এ সময় তাদেরকে মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নতুন দায়িত্বে এসে জনসাধারণের ক্রয় ক্ষমতা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ক্রয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোই হবে আমার কাজ। আমার সহকর্মী যারা আছেন তাদের সকলের সমন্বিত প্রয়াসেই এই কাজটা করাই হবে আমার মূল কাজ। দায়িত্ব পেয়ে সম্মিলিতভাবে কাজ করে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্রে দেশকে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জানান, দেশের নাটক, সিনেমা, চলচ্চিত্র কখনোই বন্ধ হবে না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফ্যাসিস্টদের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন ফারুকী। ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম। আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। নো, আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। এদিকে খাদ্য ঘাটতি পূরণের নতুন কিছু চুক্তি হয়েছে জানিয়ে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অলরেডি ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে, সকল প্রকার ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে খাদ্য আমদানির উপরে। আর আপনার করা হয়েছে কি জানি বলে আপনার সরকারিভাবেও আমরা আমদানির জন্য বিভিন্ন রকম কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে। অলরেডি কয়েকটা চুক্তি হয়েছে। দেশের উন্নতি, সমৃদ্ধি ও মানুষের কষ্ট লাঘবে নতুন উপদেষ্টারা তৎপর হবেন আশা সাধারণের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেল 5:15টায় তিনি বাকু পৌঁছান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এ সফরে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দাওয়া তুলে ধরা হবে বলে জানা গেছে। হরিলুট আর ব্যাপক দুর্নীতির আশ্রয়ে গড়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতাল। পলাতক হাসিনা তড়িঘড়ি করে এটি উদ্বোধন করলেও এখনো পুরোদমে চালু হয়নি চিকিৎসা সেবা। অনেকটা কেতাবে আছে গোয়ালে নেই অবস্থা। এরই মধ্যে বিকল হওয়ার পথে চিকিৎসা সরঞ্জামাদিও। এতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। শাহিদুজ্জামান সাকিবের বিশেষ রিপোর্ট। স্পেশালাইজড হাসপাতালে শুভ উদ্বোধন ঘোষণা করছি। 2022 সালের সেপ্টেম্বরে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। কিন্তু উদ্বোধনের 2 বছর পেরিয়ে গেলেও বিশেষায়িত এই হাসপাতালটি এখন নানা সংকটে অকেজো হয়ে আছে। উন্নত মানের যন্ত্রপাতি কেনার কথা বলা হলেও সেখানেও হয়েছে বড় ধরনের হরিলুট। ব্যবহার না হওয়ায় অলস পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে আইসিইউ, ল্যাব ও অপারেশন থিয়েটার সহ প্রায় 500 কোটি টাকার যন্ত্রপাতি। উদ্বোধনের 2 বছরেও ব্যবহার হচ্ছে না 100 সজ্জার জরুরি ইউনিট, 6টি ভিভিআইপি, 22টি ভিআইপি ও 25টি ডিলাক্স কেবিন। ফাঁকা পড়ে আছে আইসিইউর 100টি বেড। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা ছাড়া লোক দেখানো উদ্বোধন আর বিএসএমএমইউ এর সাবেক ভিসি শারফুদ্দিন আহমেদের নজিরবিহীন অপকর্মে অচল হয়ে আছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। যাদের থাকার কথা সেই অর্গানোগ্রাম এবং তাদের নিয়োগ না দিয়েই পুরো হসপিটালের কাজ কমপ্লিট না করে উদ্বোধন করা হয়েছে এবং গত 2 বছরে সেবা না পাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে যে ওটিগুলো আমরা ইউজ করতে পারতেছি না। মেডিকেল অফিসার অথবা সপ্তাহে 1 দিন বা 2 দিন কনসালটেন্ট দিয়ে এই ধরনের কোনো চিকিৎসা হয়? নিয়মিত যদি এখানে সুপার স্পেশালিস্টরা যদি না বসেন তাহলে এখানে কিভাবে এটার চিকিৎসা হবে, কিভাবে জনগণ চিকিৎসা হবে? আসলে তাদের উদ্দেশ্য সৎ ছিল না, মনে হয় বাণিজ্যটাই মেনে ছিল। শারফুদ্দিন আহমেদ অর্থের বিনিময়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে অদক্ষ মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শেখ ফরহাদ। আমাদের তৎকালীন ভিসি শরফুদ্দিন স্যার, উনি আমরা শুনেছি কিছু নিয়োগ দিয়েছে, নিয়োগগুলা কমপ্লিট করেছে, সেখানে নিয়োগ বাণিজ্য হয়েছে, কিন্তু সেই লোকগুলা এখনো জয়েন করতে পারে নাই, সেগুলি সিন্ডিকেটও হয় নাই। এই কারণে হাসপাতালটা এখনো চালু করা যাচ্ছে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও হাসপাতালটি পুরোদমে সেবা চালু করতে না পারার কারণ হিসেবে জনবল সংকটকেই দায়ী করছেন ভিসি অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সংকট নিরসনে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
সকল সমস্যা দূর করে দ্রুততম সময়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা শুরু হবে, এমনটাই প্রত্যাশা চিকিৎসক সহ সাধারণ মানুষের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। স্কুলের ক্লাসরুম যেন আস্ত এক ট্রেন। রাজশাহীর পুঠিয়া নির্মাণ করা হচ্ছে এমন অভিনব স্কুল। ভবনের নাম কলকাকলি স্টেশন আর ট্রেনটির নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। এমন দারুণ পরিবেশে পড়তে এসে ভীষণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, নজর কাটছে পথচারীদেরও। রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদের প্রতিবেদন। হঠাৎ চোখে পড়লে মনে হবে যেন দাঁড়িয়ে আছে ট্রেনের কোনো বগি। নামফলক দেখলে মনে হবে এটি একটি স্টেশন, আসলে ট্রেনও নয়, স্টেশনও নয়। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের আনন্দ দিতে স্কুল ভবনটি ট্রেনের আদলে রং করা হয়েছে, যা নিয়ে খুশি শিক্ষার্থীরা। ট্রেনে দেওয়া আছে যে আমরা ধাদাস টু মহাকাশ, মানে আমরা এই ধাদাস থেকে জার্নিটা শুরু করে একদম শেষ গন্তব্য মানে মহাকাশ পর্যন্ত যেতে পারছি। এই কালারটা আসার পর আমাদের এই ট্রেনটা অনেক সুন্দর লাগছে, মানে আমরা আনন্দের সাথে ক্লাস করি। ট্রেনটা বানানোর পরে আমাদের স্কুলে আসলে প্রত্যেক দিন ভালো লাগে। স্থানীয়রা বলছেন জরাজীর্ণ ভবনটিকে এমনভাবে সাজানোই তারা খুশি। শিক্ষার্থী উপস্থিতিও বেড়েছে। বাংলাদেশের ঢাকাগামী ট্রেনের কালারটা ম্যাডাম বনলতার আলোকে আর কি কালারটা সেট করেছে। বাচ্চারা খুব মজা পাচ্ছে, ওরা মানে এখন স্কুলের প্রতি আকৃষ্ট হয়েছে। বাচ্চারা ধরেন অনেক আনন্দ, কারণ এটা অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে এবং আমাদেরকেও ভালো লাগে। আমাদের বিগত আমরা যখন পড়েছিলাম এতটা উন্নত ছিল না। স্কুলটির প্রধান শিক্ষক বলছেন মানুষের জীবনটা একটা জার্নি, রূপক অর্থে তাই ট্রেন ব্যবহার করা হয়েছে। ছবিটা ট্রেনের, কিন্তু এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ট্রেনের নাম দিয়েছি হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস, আর আমাদের গন্তব্য হচ্ছে ধাদাস টু মহাকাশ। মহাকাশটা আসলে এখানে দূরত্ব হিসাবে বোঝানো হয়েছে। 1967 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। 309 জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন 8 জন শিক্ষক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, সাবেক সংসদ সদস্য শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ছেলের বিরুদ্ধেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এদিকে নরসিংদী 3 আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুলকে সোহাগকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। আলাদা 4টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও রাশেদ খান মিনন সহ 7 জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। এসব মামলায় গ্রেফতার অন্যান্যরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ডিজিএফআই এর রেজাউল করিম, যুবলীগ নেতা কবির হোসেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। তাকে গ্রেপ্তার দেখানো হয়। আর পল্টন থানায় আরেকটি মামলায় আপনারা জানেন যে বিএনপির 28-10-23 তারিখে যে জনসভা, সেই জনসভায় যে হত্যা মামলা, সেই মামলায় সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, শাহজাহান খান এবং আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, রেজাউল করিম এবং কবির হোসেন একজন যুবলীগ নেতা, তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে সবাইকে সিডব্লিউ মূলে জেল হাজতে পাঠানো হয়। রোববারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন গাজীপুরের টি&জেড অ্যাপারেলসের পোশাক শ্রমিকরা। সোমবার রাত 10:15টার দিকে অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক আগামী রোববারের মধ্যে 1 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এর আগে টানা 52 ঘন্টা পর দুপুরে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। তবে 2 ঘন্টা পর বিকেল 4টার দিকে আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।
রোববারের মধ্যে পোশাক শ্রমিকদের সরকারি অনুদানের ৬ কোটি টাকা ও ৩০ নভেম্বরের মধ্যে আরো ১০ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সোমবার রাতে শ্রম মন্ত্রণালয়ে T&Z গার্মেন্টসের ৩০ জন শ্রমিক প্রতিনিধির সাথে বৈঠকে এ তথ্য জানান তিনি। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ৩০ নভেম্বরের আগে কেউ আবারও সড়ক অবরোধ করলে এসব অর্থ দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সময় BGMEA নেতা ও স্থানীয় সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবারের মধ্যে আমরা এই টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করছি সরকারের পক্ষ থেকে, প্রথম কিস্তি। আর দ্বিতীয় 10 কোটি টাকার মতো আছে, সেটি আমরা এই নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা দেব। এই প্রতিশ্রুতি আমরা সরকারের পক্ষ থেকে আমরা সেই দায়িত্ব নিয়েছি। 30 তারিখের আগে যদি হয় আপনার সেটিও আমরা সেটা ব্যবস্থা নেব। তারা এখন রাস্তা ক্লিয়ার করে দিবে, রাস্তা ক্লিয়ার করলে আমরা এগ্রিমেন্ট সই করব। দেখছেন সংবাদ সকাল। নিয়মনীতি ছাড়াই কুষ্টিয়ায় চলছে পেট্রোল, অকটেন ও ডিজেলের ব্যবসা। কোনো নিরাপত্তা ছাড়াই খোলা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সব দাহ্য পদার্থ, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, আছে প্রাণহানির ঘটনাও। কুষ্টিয়ার প্রতিনিধি নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারে মিম অ্যান্ড জিম এন্টারপ্রাইজ নামক একটি দোকানে রাতের বেলায় গাড়ি থেকে তেল নামানোর সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় ওই দোকানের কর্মী হোসেন আলী। পুড়ে যায় আশপাশের বেশ কয়েকটি দোকানও। একজনে মারা গেছে, আর একটা হলো কি হলো ফায়ার সার্ভিসের লোক একটা চোখে পানি তেল পড়েছে বা পানি পড়েছে, গরম পানি। ঘটনা বলতে গেলে তেল পুড়তে যাই বুধবার রাত্রিরে হলো আপনার পাইপ থেকে আগুন ছুটার পর থেকে ওইখান থেকে ধরেন আমাদের এখানকার সবাই কিন্তু আতঙ্কিত ছিল। দৌলতপুর উপজেলার মতো জেলার অধিকাংশ উপজেলাতেই নিয়মনীতি ছাড়াই যত্রতত্রভাবে চলছে দাহ্য পদার্থ, পেট্রোল, অকটেন ও ডিজেলের ব্যবসা। কোনরূপ নিরাপত্তা ছাড়াই খোলা বাজারে প্রকাশ্য জনকীর্ণ এলাকায় বিক্রি হচ্ছে এসব দাহ্য পদার্থ, যেন দেখেও দেখে না প্রশাসন। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও, জানিয়ে আতঙ্কিত জনসাধারণ। যত্রতত্র দাহ্য পদার্থ বিক্রি বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থার দাবি তাদের। আসলে আমি ক্রেতা হিসাবে মনে করি যে এদের একটা রেগুলেটরের মধ্যে এনে একটা এখানে আপনার হচ্ছে সেফটি ইনশিওর করা উচিত। বিভিন্ন অধিদপ্তর আছে, তারা চাইলে মনে হয় আমাদের জন্য একটা ভালো হয়। প্রশাসন এই বিষয়টা ভালোভাবে দৃষ্টিগোচর করা উচিত এবং বিস্ফোরক অধিদপ্তর তারা এই বিষয়টা যেন ভালোভাবে দেখে। তবে প্রশাসন বলছে নিয়মনীতি ছাড়া যত্রতত্রভাবে দাহ্য পদার্থ বিক্রির বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। দৌলতপুর থানা প্রশাসন এ ধরনের অরক্ষিত তেলের ডিপো বন্ধ করার জন্য অথবা নিয়ন্ত্রণ করার জন্য যখনই কোনো ব্যবস্থা গ্রহণ করবে, দৌলতপুর থানা পুলিশ সদা তৎপর তাদের সর্বপ্রকার সহযোগিতা দেওয়ার জন্য। আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমাদের আইন শৃঙ্খলা মিটিং আছে, এইটার একটা আলোচনা হবে, সেরকম আমাদের এজেন্ডার মধ্যে আছে। কোনো প্রকার নিয়ম নীতি না মেনে চলা ঝুঁকিপূর্ণ এ দাহ্য পদার্থের ব্যবহার বন্ধে দ্রুতই ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আজ ভয়াল 12ই নভেম্বর। 1970 সালের এই দিনে ভোলা উপকূলে আঘাত হানে প্রলয়কারী ঘূর্ণিঝড় গোর্কি। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ ঝড়ে বিরান ভূমিতে পরিণত হয় পুরো উপকূল। প্রাণ হারায় অর্ধশতাধিক মানুষ। দিনটির কথা মনে করে আজও আঁতকে ওঠে স্বজনহারা মানুষ। সহকর্মী ছোটন সাহার প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। তখন ভোর প্রায় 3:30। হঠাৎ বাতাসের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পানিতে তলিয়ে যায় পুরো ভোলাসহ বেশিরভাগ উপকূল। জোয়ারে মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে যায় মানুষ, পশু পাখি। সবার মধ্যে বাঁচার আকুতি, আর্তনাদ, কিন্তু শেষ রক্ষা হয়নি। 70-এর 12ই নভেম্বর ছিল এমনই বিভীষিকাময়। ঘূর্ণিঝড় গোর্কির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভোলার। এক এক করে 54 বছর কেটে গেলেও সেই দিনটির কথা ভুলতে পারেনি ভোলাবাসী। বন্যা অনেক ভয়াবহ গেছে এবং অনেক গাছের উপরে দিয়েও পানি গেছে
এবং অনেক মানুষ বাইসা যাইতে দেখছি। রমজান ছিল, এবারে বোর রাত্রে শিয়ারির খাওয়ানোর পর দিয়া এই পানিটা উঠছে পুরতনে, এই শোষ করিয়া আইছে পানিটা। ভাসিয়া গেছে গিয়া মানুষ, অনেক মানুষ ভাসিয়া মারা গেছে গিয়া, অনেক লোক মারা গেছে এই বন্যার ফলে, অনেক বাঁচছে নদীর মধ্যে, অনেক কিনারে উঠে রয়েছে, অনেক বাড়িঘর তলিয়ে গেছে। স্বজনহারা মানুষের বর্ণনায় উঠে আসে ওই দিন চারদিকে শুধু লাশের সারি। জীবন বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন তারা। কোনো লাশ ঝুলছে গাছে, আবার কোথাও পড়ে আছে মাটিতে। পানির ডলের চোটে আমার হুয়াতো নৌকা মারা গেছে, বাতি নৌকা মারা গেছে। আমরা ওই নৌকাটা থাওয়ান একটু আটশো পাইছি। আমার হু মারা গেছে, পানি আইসা মারা গেছে। তার শেষে আমরা এই গাছের লগে লটকে রয়েছে, তারপর আমরা তারে মাড়ি চুড়ি দেখি। বুড়িগড়ের সময় পানি কাজে খুব চাপ, আমরা ঘরের ভিতরে ঘরের উপরে উঠিয়া বসে রয়েছি। সেই ঝড়ে কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রলয়ঙ্করী ঝড়ের কথা মনে করে আজও আঁতকে ওঠে উপকূলবাসী। ঘূর্ণিঝড়ে 12 নভেম্বরের মতো ক্ষয়ক্ষতি এড়াতে সবসময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণে যেন কমিয়ে নিয়ে আসা যায় এবং ক্ষয়ক্ষতি যেন আর না ঘটে, মানুষের প্রাণহানি যাতে না ঘটে, এই জন্য জেলা প্রশাসন সবসময় সচেষ্ট আছে। ভোলা জেলায় যে কোনো দুর্ঘটনা বা যে কোনো ধরনের দুর্যোগ যখন আসবে, সেগুলো সম্মিলিতভাবে যেন আমরা মোকাবেলা করতে পারি এবং প্রাণহানির পরিমাণ যেন কমিয়ে নিয়ে আসতে পারি। 12 নভেম্বরকে স্মরণ রাখতে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মণিপুরের নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে 11 সশস্ত্র কুকি সদস্য। সোমবার রাজ্যটির জিরিবাম জেলায় বন্দুক যুদ্ধের এক ঘটনা ঘটে। এতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বেশ কয়েকজন সদস্য আহত হয়। এই ঘটনায় ওই অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে এনডিটিভি সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্ট। আদিবাসী নারীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার পর জাতিগত সহিংসতায় ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। এর মধ্যে সোমবার রাজ্যটির জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে নিহত হন বেশ কয়েকজন কুকি সদস্য। সূত্রের দাবি, জিরিবাম পুলিশ স্টেশনে দুপাশ থেকে অতর্কিত হামলা শুরু করে সন্দেহভাজন সশস্ত্র কুকি বিদ্রোহীরা। তাদের প্রতিহতে পাল্টা আক্রমণে যায় পুলিশ সদস্যরা। এতে আহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশের বেশ কিছু সদস্য। এ ঘটনায় ওই অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিম মণিপুরের জিরিবাম জেলায় হামর সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারা হয়। এতে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। মণিপুরের নিচু উপত্যকা অঞ্চলের অধিকাংশ গ্রাম এখন পর্যন্ত কুকি সহ অন্যান্য গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে মেতেই অধ্যুষিত অঞ্চলে কাউকে হত্যা করা হলে কুকি অঞ্চলে তৈরি হচ্ছে প্রতিহিংসামূলক পরিস্থিতি। দুই পক্ষের সংঘাতে প্রায়ই প্রাণ যাচ্ছে গ্রামের সাধারণ মানুষের। কুকি এবং জোদের যৌথ সংগঠন ITLF এর দাবি, বীরেন সিংহের ইন্ধনেই মেইতেরা বাফার জোন অগ্রাহ্য করে কুকিদের এলাকা দখল করছে, গ্রাম পুড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করে ITF। সরকারি হিসেবে 2023 সালের মে মাস থেকে ধারাবাহিক সংঘাতে মণিপুর রাজ্যে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় 250 জন। পাশাপাশি এখনো গৃহহীন অন্তত 60,000 মানুষ। এত বড় ঘটনার পরও এখনো মণিপুর সফরে যাননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে নতুন করে বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন বিজেপি নেতৃত্বাধীন NDA জোট সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। শারজায় 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল আফগানিস্তান। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি ও ওমার জাইয়ের ক্যামিওতে ধরাশায়ী হয়েছে টাইগাররা। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্ট। অধিনায়ক মিরাজের অর্ধশতক, মাহমুদুল্লাহর 98 রানের ইনিংস, ওয়ানডে অভিষেকে নাহিদ রানার গতির ঝড়, সবই ফিকে হয়ে পড়ল আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের দাপুটে সেঞ্চুরির সামনে। দিন শেষে শেষ হাসিটা হাসল আফগানিস্তান। ওমার জাই ও মোহাম্মদ নাবির ক্যামিওতে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে সিরিজ জিতল আফগানরা।
অথচ 12তম ওভারেই গুরবাজের উইকেটটা পেতে পারত মুস্তাফিজ। রিশাদ ডাইভ দিয়েও গুরবাজের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হয়। 22তম ওভারে আরও একবার জীবন পেয়ে যান আফগান ওপেনার। এবার উইকেট রক্ষক জাকের আলীর স্টাম্পিং মিস। এই ভুলের মাসুল ঠিকই দিতে হয়েছে টাইগারদের। 7 ছক্কা ও 5 বাউন্ডারি হাঁকিয়ে দলের জয়ের পথটা সুগম করতে আর বেগ পেতে হয়নি গুরবাজের। 184 থেকে 188, মাত্র 4 রানের ব্যবধানে গুরবাজ ও গুলবাদিনকে সাজঘরে ফিরিয়ে কিছুটা জয়ের আশা দেখিয়েছিল অধিনায়ক মিরাজ ও নাহিদ। শেষ রক্ষা আর হয়নি টাইগারদের। ওমর জাইয়ের 77 বলে 70 রানের ঝোড়ো ইনিংস ও মোহাম্মদ নাবির 34 রানের ওপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। উদ্বোধনী জুটিতে তানজিদ ও সৌম্য গড়েন 53 রানের পার্টনারশিপ। তবে পাওয়ার প্লের শেষ দিকে মাত্র 5 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে 72 রান তুলতে তাওহিদ হৃদয়ও সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক মিরাজ ও মাহমুদুল্লাহ মিলে 145 রানের দুর্দান্ত জুটি গড়েন। মিরাজ তার 100তম ওয়ানডে রাঙিয়েছেন হাফ সেঞ্চুরিতে। 98 রানের ইনিংসের শেষ বলে রান আউট হন মাহমুদুল্লাহ। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট টি20 টুর্নামেন্টের চতুর্থ আসর করাতে যাচ্ছে পাকিস্তানে। 21 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই আসরকে সামনে রেখে অনুশীলন করছে স্পেশাল টাইগার্সরা। 7টি দেশের অংশগ্রহণে গড়াবে এবারের আসর। গতবারের রানার্স আপ বাংলাদেশের লক্ষ্য টুর্নামেন্ট জয়। রফিউল ইসলাম রাতুলের রিপোর্টে বিস্তারিত। আর দিন 10 পর টি20 ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর বসতে যাচ্ছে পাকিস্তানে। টুর্নামেন্টটি সামনে রেখে ধানমন্ডির শেখ জামাল ধানমন্ডি ক্লাবে অনুশীলন করছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট জাতীয় দল। বাংলাদেশের 16টি জেলা থেকে বাছাই করে 20 জন ক্রিকেটার নিয়ে চলছে শেষ সময়ের অনুশীলন। আগামী 21 নভেম্বর পাকিস্তানের মুলতান ও লাহোরে বসবে আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেটের এই আসর। সেখানে খেলবে স্বাগতিক পাকিস্তান সহ আরও 6 দল। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা লড়বে শিরোপার জন্য। গেলবারের রানার্স আপ বাংলাদেশের এবারের লক্ষ্য টুর্নামেন্ট জয়। পূর্ববর্তী যে সফলতা আছে ধারাবাহিকতা বজায় রেখে আমরা আরও ভালো সফলতা অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এখানে অংশগ্রহণ করছি। দলের দায়িত্বে আছেন 2 ভারতীয় কোচ, হেড কোচ আসিফ বাশার, সহকারী কোচ প্রকাশের সাথে দেশীয় 3 জন কোচের অধীনে অনুশীলন করছে বাংলাদেশের স্পেশাল টাইগার্সরা। আমাদের দলে তরুণ কিছু ক্রিকেটার রয়েছে যারা খুবই ভালো করছে। তাদের নিয়ে আসন্ন এই আসরে আমি খুবই আশাবাদী। তাদের মধ্যে সকলেই খুবই পরিশ্রমী। গেল আসরে বাংলাদেশ ফাইনালে শিরোপা হারিয়েছে, হয়েছিল রানার্স আপ। এবার আমরা আরো ভালো করতে চাই। 2008 সালের 17 মে যাত্রা শুরু করা বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বোর্ড পরিচালকরা। আমরা পেশায় যাই থাকি না কেন, আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধীদের কাজ করার জন্য আমাদের কয়েকজন আছে যাদের আমাদের অন্তর কাঁদে। আমরা চাই যে এই দৃষ্টি প্রতিবন্ধীদের এই ক্রিকেটে যাতে আরও উন্নতি লাভ করে, আমরা আরও সহযোগিতা পাই, যাতে বিশ্বের বুকে এটি একটি ভালো পতাকা তুলতে পারে, আমরা এই কামনা করি। গেল আসরগুলোতে একচ্ছত্র দাপট দেখিয়ে গেছে ভারত। এই আসরে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় তুলে আনতে চায় স্পেশাল টাইগার্সরা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানমন্ডি 32কে কাফেলা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। 2 উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোষর নয় বরং ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার দাবি নতুন উপদেষ্টার। ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018-তেও চেষ্টা করেছিলাম। জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, নো, একটা ম্যাস কিলিং হয়েছে। এবং যদি জনতা বিজয়ী না হতো, সিপাহী এবং জনতা তারা যদি বিজয়ী না হতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, জেলে থাকতাম। বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে হরি লুট, পুরোদমে চালু হয়নি সেবা, বিকলের পথে চিকিৎসা সরঞ্জাম। বকেয়া পরিশোধের আশ্বাসে গাজীপুরের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, 30 নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে 16 কোটি টাকা। ছাত্র হত্যা মামলায় বরগুনার এমপি সভ্য নরসিংদী সংসদ সদস্য সিরাজুল গ্রেফতার, বনানী থেকে গ্রেফতার যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ।
এবং ট্রেনের আদলে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম সেজেছে কৃত্রিম বগিতে। রাজশাহীতে অভিনব এক উদ্যোগ, উচ্ছ্বসিত বাচ্চারা। আমরা ধাদাস টু মহাকাশ, মানে আমরা এই ধাদাস থেকে জার্নিটা শুরু করে একদম শেষ গন্তব্য মানে মহাকাশ পর্যন্ত যেতে পারছি। ট্রেনটা অনেক সুন্দর লাগছে, মানে আমরা আনন্দের সাথে ক্লাস করি। ট্রেনটা বানানোর পরে আমাদের স্কুলে আসলে প্রত্যেক দিন ভালো লাগে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সবশেষ খবর পেতে ভিজিট করুন www.desh.tv। এছাড়া ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।